ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর সাথে রেভল্ট অফ 1857 এর কিন্তু কোনো পার্থক্য নেই। এখান থেকে একেবারে বেসিক থেকে শুরু করব, অ্যাডভান্স লেভেলে তারপরে যাব। এতটুকু জিনিসে কোনো সমস্যা নেই। হ্যালো, আজকের ভিডিওতে আমরা রেভল্ট অফ 1857 এর কি কজ ছিল সেটাকে আমরা দেখার চেষ্টা করব। আগের দিনের ভিডিওর সাথেই আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি লিংক হবে। আগের দিন আমরা রেভল্ট অফ 1857 কেন হয়েছিল সেটা আমরা ইন এ নাটশেল দেখেছিলাম। আজকে আমরা প্রপারলি দেখব যে রেভল্ট অফ 1857 কেন হয়েছিল। সিলেবাসে এটাকে বলা হয়েছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যদিও ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর সাথে রেভল্ট অফ 1857 এর কিন্তু কোনো পার্থক্য নেই। অ্যাকচুয়ালি কি হয় যে রেভল্ট অফ 1857 হয়েছিল 1857 সিই তে, কিন্তু 1904 এই টাইম পিরিয়ডে একজন ফ্রিডম ফাইটার ছিল আমাদের, যার নাম হচ্ছে বীর সাভারকার। সেই বীর সাভারকার এই রেভল্ট অফ 1857 কে কিন্তু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে চিহ্নিত করেছে। কিন্তু আমি আগের দিনের ভিডিওতে যেটা বলেছিলাম যে রেভল্ট অফ 1857 কিন্তু কখনোই ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না। আমি ওখানে বলেছিলাম যে এটা হচ্ছে একটা ওল্ড সিস্টেম, মানে ওল্ড অর্ডার, এক্সিস্টিং মুঘল সিস্টেম, তার সাথে যে কলোনিয়াল সিস্টেম আর কি এস্টাবলিশ করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার মধ্যে ক্ল্যাশ ছিল হচ্ছে 1857 এর রেভল্ট। তাহলে সাভারকার কি ভুল কথা বলেছিল? না, সাভারকার 1904 এই টাইম পিরিয়ডে এই কথাটা বলেছিল, এবং এই টাইম পিরিয়ডে রেভল্ট অফ 1857 কে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলার একটা আলাদা রেলিভেন্স ছিল। সেই রেলিভেন্সটা কি সেটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে, ন্যাশনালিজমের ভিডিওতে আলোচনা করব। সেটা এখন আমাদের দরকার নেই। আমাদের এখন দরকার কি যে রেভল্ট অফ 1857 বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যাকে বলা হচ্ছে, যেটা তোমাদের সিলেবাসে আছে, সেটার অ্যাকচুয়াল কজ কি ছিল। এবার এখান থেকে একেবারে বেসিক থেকে শুরু করব, অ্যাডভান্স লেভেলে তারপরে যাব। প্রথমত আমাকে যেটা দেখা দরকার যে রেভল্ট আর রেভলিউশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। একটা জায়গায় আমি লিখছি রেভল্ট, রেভল্ট, আর এখানটা আমি লিখছি রেভলিউশন। রেভল্ট যেটা হয় এটা পলিটিক্যাল ইন নেচার হয়ে থাকে। কি জিনিসটা? পলিটিক্যাল নেচার। পলিটিক্যাল নেচারের হয়ে থাকে, যেখানে কি হয়ে থাকে যে একটা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে কনভার্ট হওয়ার জন্য, মানে ওল্ড সিস্টেম থেকে, মানে ওল্ড অর্ডার থেকে নিউ সিস্টেমে কনভার্ট হওয়ার জন্য একটা স্ট্রাগল হয়। যদি স্ট্রাগলটা সাকসেসফুল হয় দেন আমি বলবো যে রেভল্টটা সাকসেসফুল। আর এটা কিসের মধ্যে চেঞ্জ আনে? দেশ, পার্টিকুলার জায়গার আর কি পলিটিক্যাল যে সিস্টেমটা, সেই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। যেমন এখানে আমরা ওল্ড সিস্টেম কাকে বলছি? এখানে আমরা ওল্ড সিস্টেম বলছি যে মুঘল টাইম পিরিয়ড থেকে, যে আমরা বলছিলাম যে মুঘল টাইম পিরিয়ড থেকে যে আর কি নবাবদের ইয়ে চলে আসছিল, শাসন চলে আসছিল, বা বিভিন্ন রাজা মহারাজাদের যে শাসন চলে আসছিল, সেই ওল্ড সিস্টেমের সাথে নিউ সিস্টেম বা কলোনিয়াল সিস্টেমের যে ক্ল্যাশ, সেই যে স্ট্রাগলটা, সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার রেভল্ট অফ 1857 কে ডিফাইন করছে। আর এটা পলিটিক্যাল নেচারের হয়ে থাকে। এতটুকু জিনিসে কোনো সমস্যা নেই। রেভলিউশন কি হয়ে থাকে? রেভলিউশন কেবলমাত্র পলিটিক্যাল নেচারের হয় না। রেভলিউশনে কি হয়, একটা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে পার্টিকুলার এরিয়ার পলিটিক্যাল, সোশিওলজিক্যাল আর হচ্ছে ইকোনমিক্যাল ম্যাসিভ চেঞ্জেস আমরা দেখতে পাই একটা শর্ট টেনিওরের মধ্যে। যেমন আমরা ফ্রেঞ্চ রেভলিউশন জানি, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল। আমরা জানি যে ইউএসএ তে হয়েছিল তোমার আমেরিকান রেভলিউশন। আমরা জানি হচ্ছে রাশিয়াতে যখন আর কি সোভিয়েত রাশিয়া এস্টাবলিশড হয়েছিল থ্রু বলশেভিক রেভলিউশন। তো সেগুলোর থ্রু কি হচ্ছে যে পলিটিক্যাল, সোশিওলজিক্যাল আর ইকোনমি, এই তিনটেতেই একটা ম্যাসিভ চেঞ্জ হচ্ছে শর্ট টাইম পিরিয়ডের মধ্যে। সেই যে স্ট্রাগলটা সাকসেসফুল হচ্ছে সেটাকে আমরা বলছি রেভলিউশন। এই কনসেপ্টটা তোমার সারা জীবন কাজে লাগবে। সে তুমি আজকে ক্লাস 10-এর
মানে ক্লাস 10 এর সিলেবাসকে, হিস্ট্রি সিলেবাসকে কমপ্লিট করবার জন্যই পড়ো, বা ফিউচারে যদি তুমি আইএস আইপিএস অর্থাৎ ইউপিএসসির জন্যই প্রিপারেশন নাও, এই কনসেপ্টটা কিন্তু সবসময় কাজে লাগবে। তো রেভলিউশনের ক্ষেত্রে আমি কি বললাম, যে চেঞ্জ কিসের মধ্যে আসছে, চেঞ্জ যে এক্সিস্টিং পলিটিক্যাল সোসাইটি, আর ইকোনমি, এর মধ্যে একটা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে, অবশ্যই লিখতে হবে যে শর্ট টাইম পিরিয়ডের মধ্যে, হ্যাঁ, এই শর্ট টাইম পিরিয়ডের মধ্যে এক্সিস্টিং মানে ওল্ড সিস্টেমের সাথে, ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে যাওয়ার যে স্ট্রাগলটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেভলিউশনকে ডিফাইন করছে। আমরা কি পড়ছি, আমরা কি রেভলিউশন পড়ছি না, আমরা রেভল্ট পড়ছি। 1857 এর রেভল্ট পড়ছি, সেই রেভল্টের কি কজ ছিল এবার আমরা সেটাকে দেখার চেষ্টা করব। তাহলে রেভল্ট আর রেভলিউশনে কোনো সমস্যা নেই আশা করা যায়। নেক্সট আমি চলে আসছি হচ্ছে রেভল্ট অফ 1857 এর কজ। তার আগে আমি একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। একটা রেভল্ট কখন সাকসেসফুল হয়, তুই বলবে বা আমি বলবো যে একটা রেভল্ট তখনই সাকসেসফুল হবে যে যখন কোনো এক্সিস্টিং সিস্টেম বা এক্সিস্টিং অর্ডার, হ্যাঁ, বা নিউ অর্ডার যখন সবার লাইফকে ইম্প্যাক্ট করছে, নেগেটিভ ইম্প্যাক্ট করছে। ইন দ্য সেন্স আমি এখানে বলতে চাইছি যে দেখো, রেভল্ট অফ 1857 কেন হচ্ছে, যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে, আগের দিনের ভিডিওর সাথে লিঙ্ক করার চেষ্টা করো, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্রিটেনে হওয়ার জন্য পার্টিকুলার ভাবে যে কলোনিয়াল পাওয়ার ইন্ডিয়াতে তার আর কি এক্সপ্যানশন করার চেষ্টা করছে, সেই এক্সপ্যানশনের জন্য অনেকের মানে ইন্ডিয়ার যারা আর কি নেটিভ পিপল বা নেটিভ কমিউনিটি বা নেটিভ পিপল যারা রয়েছে, তাদের কিন্তু সেটা প্রচুর ভাবে কিন্তু নেগেটিভ ভাবে এফেক্ট করবে। কাদেরকে এফেক্ট করবে, কাদেরকে এফেক্ট করছে, এক তো পেজেন্টস, এক তো পেজেন্ট ক্লাস। কিভাবে এফেক্ট করছে আমি এক্ষুনি বলবো। এক হচ্ছে ওয়ার্কার্স, এদেরকে কিভাবে এফেক্ট করবে আমি বলবো। প্লাস হচ্ছে আর কাকে এফেক্ট করছে, মিলিটারি, মিলিটারি পার্সোনেল, কিভাবে সেটাও বলবো। যারা মিলিটারিতে রয়েছে তাদেরকে এফেক্ট করছে। দেশ পার্টিকুলার ভাবে যে ইন্ডিয়ার যে সোশ্যাল কাস্টম সেটাকেও কিন্তু এফেক্ট করছে। কি এফেক্ট করছে, যে যে কলোনিয়াল এক্সপ্যানশনটা আফটার 1800 ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কলোনিয়াল এক্সপেনশন ইন্ডিয়াতে করছে, তার নেগেটিভ এফেক্ট ইন্ডিয়ার এই এই সমস্ত আর কি কমিউনিটিকে করছে। কাদেরকে, পেজেন্ট ক্লাসকে, ওয়ার্কার্সকে, মিলিটারিকে, সোশ্যাল কাস্টমের দরুন পুরো সোসাইটিকে কিন্তু ইম্প্যাক্ট করছে। শুধু এদেরই এফেক্ট করবে না, প্লাস তখনের যারা আর কি এক্সিস্টিং রুলার কমিউনিটি, যেটা আর কি মুঘল সিস্টেম বা পার্টিকুলার ভাবে নবাবি সিস্টেমকে ফলো করছিল, সেই সমস্ত রুলার্সদেরও সেটা কিন্তু অত্যন্ত মানে খুবই বাজেভাবে নেগেটিভলি এফেক্ট করেছিল। যেমন ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু কি বলা হয়েছিল, ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু বলা হয়েছিল যে একজন শাসক, একজন যে রুলার, তার যদি আর কি নিজের যদি সন্তান না থাকে, নিজের যদি সাসেসর না থাকে, তাহলে সে কোনো অ্যাডপ্টেড, তার তার সে কোনো তার যে সাসেসরকে অ্যাডপ্ট করতে পারবে না। তার যদি সে আর কি অ্যাডপ্টেড সন আর কি নেয়, তাহলে তার যে টেরিটরিটা বা তার যে আর কি এম্পায়ারটা, তার যে এম্পায়ারটা সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাইরেক্ট কন্ট্রোলে কিন্তু চলে যাবে। ওই কারণে আমরা জানি যে মারাঠা এম্পায়ারের একজন শাসক ছিল যার নাম ছিল হচ্ছে বাহাদুর শাহ সেকেন্ড, বাহাদুর সরি বাজিরাও সেকেন্ড। এই বাজিরাও সেকেন্ডের নিজের কোনো ছেলে ছিল না, ঠিক আছে, নিজের কোনো সাসেসার ছিল না, সেই কারণে সে একজন অ্যাডপ্টেড সনকে ইয়ে করেছিল যার নাম হচ্ছে নানা সাহেব। কিন্তু নানা সাহেবকে ব্রিটিশরা একসেপ্ট করেনি, যেই কারণে ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু মারাঠা এম্পায়ারকে ডাইরেক্ট কিন্তু ব্রিটিশ কন্ট্রোলে
আফটার 1818 কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু। তার মানে কি, এটা এক্সিস্টিং যে রুলার ক্লাস, হ্যাঁ, রুলার্স, তাদেরকেও একটা নেগেটিভ এফেক্ট করছে। এফেক্টটা কিরকম করছে? নেগেটিভ এফেক্ট করছে। পেজেন্টকে এফেক্ট করলো, ওয়ার্কার্সকে এফেক্ট করলো, মিলিটারিদের এফেক্ট করলো, বা সোশ্যাল কাস্টম বা সোসাইটিকে এফেক্ট করছে নেগেটিভলি। কিন্তু এদেরকে নেগেটিভলি এফেক্ট করলেও এরা কিন্তু কোনো রেভল্ট ক্রিয়েট করতে পারবে না, কারণ রেভল্টের জন্য দিতে হয় কি চাই? রেভল্টের জন্য লিডারশিপ চাই, আর এই লিডারশিপকে দেবে এই রুলার কমিউনিটি দেবে, রুলার্সরা দেবে। যে কোন রুলার্স? ওল্ড রুলার্সরা। এতটুকু ক্লিয়ার হয়েছে? সেই কারণে রেভল্ট অফ 1857 অ্যাকচুয়ালি কিন্তু ইমার্জ করতে পেরেছিল এই রুলার্সদের যেহেতু ইন্টারেস্টেও কিন্তু ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল, যারা এদেরকে সাথে নিয়ে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের এগেনস্টে রেভল্টটা করেছিল। এবার আমরা দেখব যে অ্যাকচুয়াল কজ, কেন রেভল্ট অফ 1857 এর পেছনে কি কজ ছিল, বা নেগেটিভলি এদেরকে কিভাবে এফেক্ট করেছিল। নেগেটিভলি কিভাবে এদেরকে এফেক্ট করেছিল সেটাই আমাদের দেখার বিষয়, তাহলেই আমার জিনিস ক্লিয়ার হয়ে যাবে। নোট প্রোভাইড করে দেবো পিডিএফ এ, ইউটিউবের চ্যানেলের মধ্যে ফ্রিতে তোমাদের কিন্তু থাকবে, অসুবিধা নেই। এখানে এবার দেখি যে অ্যাকচুয়াল কজটা কি। আমি প্রথমে বললাম যে একটা পেজেন্টসদের কিভাবে এফেক্ট করছে। তুমি এখানটা আর কি দেখার চেষ্টা করো, যে জাস্ট বোঝার চেষ্টা করো। যে আমি বলছি যে 1800 সিতে, আমি আগের দিনের ভিডিওর সাথে লিংক যদি তুমি করো তাহলে বুঝতে পারবে যে ব্রিটিশরা এখানে নিচ্ছে এক্সপ্যানশনারি পলিসি। এক্সপ্যানশন করছে কোথায়? ইন্ডিয়াতে। এক্সপ্যানশন করছে কোথায়? ইন্ডিয়াতে। কেন করছে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমি আগের দিনই বলেছিলাম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোথায়? ব্রিটেনে। ব্রিটেনে, যার জন্য কি লাগবে? রিসোর্স লাগবে, আর কি লাগবে? মার্কেট লাগবে। এই দুটোকে এনশিওর করবার জন্য ব্রিটিশরা এক্সপ্যানশন কোথায় করছে? ইন্ডিয়াতে করছে। এতটুকু ক্লিয়ার ছিল? 1800 এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে তাদের পলিসি কি ছিল? তাদের ট্রেডকে ম্যাক্সিমাইজ করা। তাদের ট্রেডকে কি করা? যে যতদূর পারা যায় যে ট্রেডকে আমরা ম্যাক্সিমাইজ করব, যে কারণে তারা দেওয়ানির থ্রু যে রেভিনিউটা আর কি পেত, সেই রেভিনিউটা ভারতের যে পেজেন্ট কমিউনিটি বা পেজেন্ট ক্লাস বা ইন্ডিয়ানদের পেছনে খরচ না করে তারা কোথায় ইনভেস্ট করতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর কি ট্রেডে, সেখানে ইনভেস্ট করে তারা কিন্তু প্রফিট আর্ন করতো। এতে কি হচ্ছে? এতে কি হচ্ছে যে এই যে পেজেন্ট ক্লাস, এই যে পার্টিকুলার যে পেজেন্ট ক্লাস, তার ওয়েলফেয়ারে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট গভর্নমেন্টের থ্রু করা হচ্ছে না। গভর্নমেন্টের থ্রু মানে কি? আমি এটাই বলতে চাইছি যে গ্র্যান্ট অফ দেওয়ানির আগে পার্টিকুলার ভাবে যে নবাব বা যে সমস্ত রাজা মহারাজাদের আর কি রুল আর কি চলছিল, তারা রেভিনিউ কালেক্ট করতো ঠিকই, কিন্তু সেই রেভিনিউর একটা পার্সেন্টেজ অন্তত এদের ওয়েলফেয়ারে কিন্তু ইনভেস্ট করতো। কিন্তু এখন কলোনিয়াল যে আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আর কি পার্টিকুলার ভাবে গ্র্যান্ট অফ দেওয়ানির থ্রু যে রেভিনিউ রাইটটা পাচ্ছে, সেই রেভিনিউটা এদের কাছ থেকে তো সেই রেভিনিউটা নিচ্ছে, কিন্তু সেই রেভিনিউটা তারা ইনভেস্ট করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ফরেন ট্রেডে, ইন্ডিয়া থেকে যে মালগুলো আর কি কোথায় যাচ্ছে? ইউরোপের মার্কেটে আর কি যাচ্ছে। হ্যাঁ, তার মানে এদের অবস্থার উন্নতির জন্য বা এদের অবস্থাকে মানে এদের যে আর কি সিচুয়েশনটা, এদের সিচুয়েশনটাকে মানে এদের সিচুয়েশনটা যাতে আপলিফট হয়, তার জন্য এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে এদের মধ্যে এই পেজেন্ট কমিউনিটি দুটো জিনিসের শিকার হবে, বা দুটো জিনিসের মানে এদের প্রচুর ভাবে এক্সপ্লয়েট করা হবে, প্রচুর ভাবে এদেরকে কি করা হবে? এক্সপ্লয়টেশন হবে এদের, এদের প্রচুর ভাবে এক্সপ্লয়টেশন হবে। ঠিক আছে, এদের প্রচুর ভাবে এক্সপ্লয়টেশন হবে, যেটা দুটো জিনিসকে ট্রিগার করবে। একটা হচ্ছে পোভার্টি, আর একটা হচ্ছে আমরা যেটাকে আমরা বলি ফ্যামাইন। পোভার্টি আর একটা হচ্ছে ফ্যামাইন। আর এদেরকে এক্সপ্লয়টেশনের সব থেকে বড় ব্রিটিশদের হাতিয়ার কি ছিল?
সব থেকে বড় এদের কাছে ব্রিটিশদের কাছে ওয়েপেন কি ছিল, যে পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটা লর্ড কর্নওয়ালিসের টাইম পিরিয়ডে 1793 কিন্তু নেওয়া হয়েছিল। এতটুকু গল্প আমি আগের দিনই বলেছিলাম। তো পেজেন্ট কমিউনিটি ব্রিটিশ কলোনিয়াল বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিসির থ্রু এক্সপ্লয়েট হচ্ছে কিনা, তুমি বলবে হচ্ছে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখবো যে ওই যে আগের আগের স্লাইডটায় আমি দেখালাম যে বেসিক্যালি ওয়ার্কার্সরা কিভাবে এফেক্ট হচ্ছে। ওয়ার্কার্সরা এফেক্ট কিন্তু এই স্টেজে কিন্তু হবে না, 1800 এর আগে কিন্তু ওয়ার্কার্সরা এফেক্ট হবে না, তারা অ্যাকচুয়ালি এফেক্ট হবে এইখানে। কেন সেটা এবার আমি বলি। দেখো বেসিক্যালি কি হয়, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার আগে ইন্ডিয়ার হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর পরিমাণে ফ্লরিশ ছিল। হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স হচ্ছে যেগুলো হাতে তৈরি জিনিস, হাতে তৈরি, যেমন সিল্কের, মানে বলা যেতে পারে যে সিল্কের কোনো গার্মেন্ট হয়ে গেল, সিল্ক থেকে কোনো গার্মেন্ট হয়ে গেল, বা আদার্স যে সমস্ত হ্যান্ডিক্রাফট জিনিসগুলো ছিল, সেই হ্যান্ডিক্রাফটের একটা ফরেন মার্কেটে তার একটা বড় রকমের ডিমান্ড ছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে আসছে, আসার পরে 1800 এর টাইম পিরিয়ডে তারা যখন এক্সপ্যানশন করার চেষ্টা করছে এই রিসোর্সেস আর মার্কেটের জন্য, তারা কিন্তু বেসিক্যালি এই ইন্ডিয়ার যে ওন যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, তার ফলের জন্য কিন্তু অন্যতম দায়ী হচ্ছে। কেন হচ্ছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, তো ওয়ার্কার্সদের কিভাবে এফেক্ট করছে, ওয়ার্কার্সদের কিভাবে, কিরকম এফেক্ট, অবশ্যই নেগেটিভ এফেক্ট। ওই কারণেই না এদের মধ্যে একটা ডিসকন্টেন্ট তৈরি হবে যেটা রেভল্ট অফ 1857 কে ট্রিগার করবে। এবার দেখো এদেরকে কিভাবে নেগেটিভলি এফেক্ট করছে। আমি কি বললাম যে 1800 এর পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেসিক্যালি মোটিভটা কি, যে ম্যাক্সিমাম রিসোর্স আর মার্কেটকে ক্যাপচার করা। কোথাকার? ইন্ডিয়ার, ইন্ডিয়ার। এবার এটাকে এরা কিভাবে ক্যাপচার করবে, তার জন্য ব্রিটিশরা কিছু পলিসি নিচ্ছে। কিরকম পলিসি? এখানে পলিসিটা হচ্ছে, একটা পলিসি নেবে তারা ট্যাক্সের থ্রু, ভালো করে দেখো, ট্যাক্সের থ্রু। আর সেকেন্ড হচ্ছে রেলওয়ের থ্রু। তুমি বলবে জিনিসটা কি হলো, ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে হচ্ছে। এখানে আমি ধরে নিলাম হচ্ছে দ্যাট ইজ ইন্ডিয়া। এটা আমি নর্মালি একটা ইন্ডিয়ার একটা রাফ ড্র করলাম, যাই হোক। এবার দেখো ব্রিটিশদের কি দরকার, যে র মেটেরিয়াল যেটা তারা আর কি তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে, মানে ইন্ডাস্ট্রিয়াল তাদের তাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে তারা যে রিসোর্সেসটা বা র ম্যাটেরিয়ালটা ইন্ডিয়া থেকে নিয়ে যাচ্ছে সেটা যাতে চিপ হয়, তার মানে ট্রান্সপোর্টেশন কস্টটা যাতে চিপ হয়, সেই কারণে কি করবে, এখান থেকে ইন্ডিয়া থেকে যে সমস্ত র ম্যাটেরিয়াল, ইন্ডিয়া থেকে যে সমস্ত র ম্যাটেরিয়াল আর কি ইউরোপের মার্কেটে আর কি যাচ্ছে, ইউরোপের মার্কেটে যাচ্ছে, তার মধ্যে ট্যাক্সটাকে যতটা পারবে তারা কি করবে, মিনিমাইজ করার চেষ্টা করবে। এতটুকুতে কোনো সমস্যা নেই, ট্যাক্সকে মিনিমাইজ করছে। প্লাস এই যে রেলওয়ে, রেলওয়ের থ্রু ইজিলি তারা কিন্তু এটাকে ইন্ডিয়ার মেনল্যান্ড থেকে কোস্টাল এরিয়াতে কিন্তু ট্রান্সপোর্ট করছে, এখান থেকে পার্টিকুলার হয়ে শিপ টিপের থ্রু ইউরোপের মার্কেটে সেটা চলে যেতে পারছে। এতটুকুতে ক্লিয়ার হয়ে গেল। প্লাস ইউরোপের মার্কেট থেকে যখন আর কি ফিনিশ গুডসটা ইন্ডিয়ার মার্কেটে ঢুকছে, ইন্ডিয়ার মার্কেটে ঢুকছে, তার মধ্যেও কিন্তু ট্যাক্স একেবারে হয় নেওয়া হচ্ছে না বা মিনিমাইজ করা হচ্ছে। ঠিক আছে, ফিনিশ গুডসটা যখন ইন্ডিয়ান মার্কেটে ঢুকছে, আর রেলওয়ের থ্রু এটা পুরো ইন্ডিয়াতে কিন্তু, ইন্ডিয়ার একেবারে কোনায় কোনায় কিন্তু এই ফিনিশ গুডসটা যেটা ইউরোপের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেটা কিন্তু পৌঁছে যাচ্ছে। সেইখানে এর ঠিক অপোজিটে কি হচ্ছে, এটাই দেখো কলোনিয়াল ইকোনমি কিভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করেছিল। কলোনিয়াল ইকোনমি আমাদেরকে কিভাবে এক্সপ্লয়েট করেছিল এটাই আমি বলছি। এটা হচ্ছে তাদের সম্পূর্ণ নিজেদের ফেভারে করছে, যে যে মালটা তাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেটা কিভাবে ইন্ডিয়ান মার্কেটে ছড়িয়ে পড়ছে। ঠিক অপোজিটে ইন্ডিয়ার যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, যেটা আমাদের নিজস্ব, যেটা ইন্ডিয়াতে হতো, সেই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি কোনো একটা প্রোডাক্ট, এই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির কোনো একটা প্রোডাক্ট যদি ইউরোপের মার্কেটে যেত না, সেই যাওয়ার সময় এর উপরে ট্যাক্সটাকে
এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর ভাবে ইম্পোজ করতো, যাতে ইউরোপের মার্কেটে ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু কোনোভাবেই যাতে ছড়িয়ে পড়তে না পারে। এতটুকু জিনিস ক্লিয়ার হলো। এমনকি রেলওয়ের থ্রু যখন আর কি এগুলো যেত, রেলওয়ের থ্রু যখন আর কি এখান থেকে এখানে কোস্টাল এরিয়াতে যদি রেলওয়ের থ্রু আর কি যায়, তখনও এর উপরে প্রচুর পরিমাণে আর কি ট্যাক্স ইম্পোজ করা হতো রিলেটিভলি কোনো ব্রিটিশ গুডস এর তুলনায়। এতটুকু তো ক্লিয়ার হয়েছে। এর ফলে যে কম্পিটিশনটা হচ্ছে সেটা একটা আনফেয়ার কম্পিটিশন। কিরকম আনফেয়ার কম্পিটিশন? আনফেয়ার কম্পিটিশন ইন দ্য সেন্স, unfair competition in the sense British goods যেটা হচ্ছে চিপ, ঠিক আছে, যেটা হচ্ছে চিপ, সস্তা এক কথায় বললে, সেখানেই যদি আমি ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট গুডস এর কথা বলি, এই ব্রিটিশ পলিসির জন্য বেসিক্যালি এটা হচ্ছে এক্সপেন্সিভ, এতটুকু ক্লিয়ার হয়েছে। এক্সপেন্সিভ হচ্ছে, ফলে কি হচ্ছে, এক ধরনের যে কম্পিটিশনটা দেখা যাচ্ছে সেই কম্পিটিশনটা একটা আনফেয়ার কম্পিটিশন, ঠিক আছে, একটা কি আনফেয়ার কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার হলো? এর ফলে কি হবে, দেখো, তার মানে কি, এখান থেকে আমি একটা পয়েন্ট প্রথমে ডিরাইভ করতে পারি যে এক্সপ্লয়টেশন অফ দ্য ইকোনমিক রিসোর্সেস। কোথাকার ইকোনমিক রিসোর্সেস? ইন্ডিয়ার ইকোনমিক রিসোর্সেস। তোমাকে যে নোট প্রোভাইড করা হবে তার মধ্যে এই পয়েন্টটা তুমি পেয়ে যাবে, আর আমি যে কথাটা বলছি সেটাই ওখানে ডেসক্রাইব করে দেওয়া রয়েছে। এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমি আরেকটা জিনিসের দিকে তোমাকে হাইলাইট করার চেষ্টা করছি। দেখো, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি যেটা ইন্ডিয়াতে ছিল ব্রিটিশদের আসার আগে পর্যন্ত, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি যেটা ইন্ডিয়াতে ছিল ব্রিটিশদের আসার আগে পর্যন্ত, সেই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি সাথে কিছু পার্টিকুলার আর কি ওয়ার্কার্স যুক্ত ছিল নিশ্চয়ই ইন্ডিয়াতে, কিছু ওয়ার্কার্স অবশ্যই যুক্ত ছিল। কিন্তু ব্রিটিশ কলোনিয়াল পলিসির থ্রু যখন এই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি একটা আনফেয়ার কম্পিটিশনে পড়ছে, তখন এই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে বা ডাউনফল হওয়া শুরু হচ্ছে। এটাকেই বলা হচ্ছে যে কি, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি। তার মানে কি, তার মানে আমি এখান থেকে একটা পয়েন্ট অটোমেটিক্যালি ডিরাইভ করতে পারি, যেটা আমি অন্য কালি দিয়ে লিখবো, যে যখন কিনা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ব্রিটেন বা ইংল্যান্ড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইংল্যান্ড যখন হচ্ছে, তারই অপোজিটে ইন্ডিয়াতে কি হবে, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আর ইন্ডিয়াতে যে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সেটা কিন্তু কোনো ফ্যাক্টরি প্রোডাক্ট না, সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিতে। মানে ডাউনফল হওয়া শুরু হবে। ফলে এর সাথে যে ওয়ার্কার্সরা এতদিন যুক্ত ছিল এই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির সাথে, তাদের এখন কিন্তু ধীরে ধীরে কি হবে, তাদের এখন কাজ যেতে থাকবে, তাই তো? তোমার তুমি একটা ব্যবসা করতে, সেই ব্যবসাটা চলছে না, কিছুদিন পরে তোমার ব্যবসার সাথে জড়িত যে কর্মচারীরা ছিল তাকে তোমাকে কি করতে হবে, অটোমেটিক্যালি তাদেরকে মানে সরিয়ে দিতে হবে তোমার ব্যবসা থেকে, কারণ তোমার ব্যবসা বা তোমার ট্রেড এখন প্রফিটেবল না। এবার তাদেরকে সরিয়ে দিলে তারা তো কোথাও না কোথাও যাবে, তারা কোথায় চাপ বাড়াবে জানো? এই ওয়ার্কার্সরা চাপ বাড়াবে এগ্রিকালচারে। এরা বেসিক্যালি কোথায়, এবার এগ্রিকালচারের সাথে যুক্ত হবে। আর যে এগ্রিকালচারকে ব্রিটিশরা 1800 এর আগে রেভিনিউর থ্রু, মানে দেওয়ানির পরে যে রেভিনিউর থ্রু এক্সপ্লয়েট করে পুরো একেবারে এগ্রিকালচারের অবস্থাকে শেষ করে দিয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্টের থ্রু, ফলে এই এগ্রিকালচারও কিন্তু
এই ওয়ার্কার্সদের অবস্থাকে বা তাদের আর কি সিচুয়েশনকে ওয়েল আপ করতে পারবে না, ফলে রেজাল্ট কি হবে? পোভার্টি, ফ্যামাইন। ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে বড় ইকোনমিক কজ। তার মানে আমি এখানটা কি বললাম, এখানে হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা পয়েন্ট তুমি এখানে নোটের মধ্যে পেয়ে যাবে, যেটা কিনা ইকোনমিক কজের মধ্যে পড়বে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা দেখছি যে বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে, যে ইন্ডিয়ান রেভিনিউকে ইউজ করছে কিসের জন্য? তাদের ট্রেডকে ফ্লারিশ করবার জন্য বা তাদের ট্রেডকে এক্সপ্যান্ড করবার জন্য ইন্ডিয়ান রেভিনিউকে ইউজ করছে। সেই রেভিনিউটা ইন্ডিয়ান ওয়েলফেয়ারে বা ইন্ডিয়ার যে ওয়েলফেয়ারে কোনোভাবে ইউটিলাইজ হচ্ছে না, সেটা ডাইরেক্টলি ইউরোপে চলে যাচ্ছে ট্রেডে ইনভেস্ট হয়ে। তার মানে এখানে আমরা একটা ড্রেন অফ ওয়েলথও আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, একটা ড্রেন অফ ওয়েলথও দেখতে পাবো। তার মানে এখানে কি হবে, যে এই যে ইংল্যান্ড বা ব্রিটিশ, আর এইখানে যদি আমি ধরি ইন্ডিয়া, এর ইকোনমিক কন্ডিশন ধীরে ধীরে পড়তে থাকবে, ধীরে ধীরে নেগেটিভে যেতে থাকবে। আর ঠিক একই সিচুয়েশনে এর ইকোনমিক কন্ডিশন ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে, কারণ একে এক্সপ্লয়েট করছে। এতটুকুতে কোনো সমস্যা নেই। এটা গেল ইকোনমিক কজ অফ দ্য রেভল্ট অফ 1857। কোনো একটা রেভল্ট হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে, যার মধ্যে ইকোনমিক কজ হচ্ছে সব থেকে বড় কজ। ক্লিয়ার হয়েছে? এবার যদি আমরা দেখি যে এবার শুধু ইকোনমিক কজই কিন্তু রেভল্ট অফ 1857 এর জন্য দায়ী না, এর পেছনে কিন্তু সোশ্যাল কজও ছিল। সোশ্যাল কজ কিরকম কজ, যে পার্টিকুলার ভাবে তুমি জানবে, যে আমি বোঝাচ্ছি, দেখো যে 1800 এর পর থেকে ব্রিটিশরা ইন্ডিয়াতে, আমি বারবার বলছি কি, এক্সপ্যানশনারি পলিসি নিচ্ছে। এক্সপ্যান্ড, এবার এক্সপ্যান্ড সে করতে চাইছে, তার পেছনে কিছু তার আইডিওলজিক্যাল বেস লাগবে। মানে আইডিওলজিক্যাল বেস মানে কি? আইডিওলজিক্যাল বেস মানে তুমি একটা কাজ করতে চাইছো। তুমি ধরো আজকে, হ্যাঁ, তুমি ভাবলে যে কালকে আমি আমার এই পার্টিকুলার হিস্ট্রির একটা চ্যাপ্টার কমপ্লিট করব। তো তার জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার হচ্ছ আগের দিন, যে আমি এইভাবে এটাকে কমপ্লিট করব পরের দিন। তো এই যে মেন্টাল যে প্রিপেয়ারনেসটা, সেটা তো তুমি আগে ভাবছো। তেমনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আর কি পার্টিকুলার ভাবে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে না, আফটার 1800 এক্সপ্যান্ড করার আর কি চেষ্টা করবে, তার একটা আইডিওলজিক্যাল বেস আর কি বানাবে, যে নিজেদের একটা আইডিওলজিক্যাল সেটাকে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করবে তাদের এক্সপ্যানশনের। ঠিক আছে, এই আইডিওলজিক্যাল বেসে তারা একটা পলিসি আনবে, যেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে হোয়াইটসম্যান বার্ডেন। এটা শুনেছো কিনা জানি না, যে হোয়াইটসম্যান বার্ডেন, এটা রুডিয়ার্ড কিপলিং একজন ব্রিটিশ বেসিক্যালি পোয়েট ছিল, ব্রিটিশ কলোনিয়াল পোয়েট। সেই রুডিয়ার্ড কিপলিংই বেসিক্যালি হোয়াইটসম্যান বার্ডেনের কথা বলেছিল। হোয়াইটসম্যান বার্ডেন কি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ম্যান বার্ডেন, হোয়াইটসম্যান বার্ডেনে কি বলা হয়? হোয়াইটসম্যান বার্ডেনে বলা হয় যে ইন্ডিয়ানরা হচ্ছে নেটিভ, সিভিলাইজেশনের সাথে তাদের কিন্তু কোনো সম্পর্ক নেই। সিভিলাইজেশন থেকে এরা অনেক দূরে, হ্যাঁ, সিভিলাইজেশনের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ব্রিটিশদেরই ইন্ডিয়াকে সিভিলাইজড করতে হবে, অর্থাৎ ব্রিটিশদের একটা বার্ডেন বা ব্রিটিশদের একটা রেসপন্সিবিলিটি ইন্ডিয়ানদেরকে কি করা, ইন্ডিয়ানদেরকে সিভিলাইজ করে তোলা। এটা কে বলছে? রুডিয়ার্ড কিপলিং তার এই হোয়াইটসম্যান বার্ডেন থিওরির থ্রু করছে। অ্যাকচুয়ালি কিচ্ছু না, তারা যে এক্সপ্যানশনারি পলিসি নিচ্ছে তাকে একটা লেজিটিমাইজ করবার জন্য এই আইডিওলজিক্যাল বেস তারা কিন্তু বানাচ্ছে কি হোয়াইটসম্যান বার্ডেন থ্রু। এমনকি তোমরা একটা জানো যে রুডিয়ার্ড কিপলিং লিখেছিল হচ্ছে জঙ্গল বুক। জঙ্গল বুকে ওই যে মোগলি আছে না, মোগলি, মোগলি কেউ না। মোগলি অ্যাকচুয়ালি কি, এই গল্পটায় যে মোগলি বা জঙ্গল বুকের যে মোগলি অ্যাকচুয়ালি কে জানো? জঙ্গল বুকের মোগলি হচ্ছে নেটিভ আনসিভিলাইজড ইন্ডিয়ানদেরকে বোঝানো হয়েছে, যে জঙ্গলে থাকে, যার সাথে সিভিলাইজেশনের কোনো রিলেশন কিন্তু নেই। এই মোগলিকে জঙ্গলের বাইরে মানে ফরেস্টের বাইরে যদি সিভিলাইজড করতে হয়, সেটা কে করবে? ব্রিটিশরা করবে।
এই কারণে জঙ্গল বুককে লিখেছিল তোমার পার্টিকুলার ভাবে রুডিয়ার্ড কিপলিং। হ্যাঁ, আমরা ওই সেরা, তারপরে ওই মানে স্টোরিটা জানি সবাই, হ্যাঁ, বিভিন্ন সিনেমাতেও দেখি জঙ্গল বুক, কিন্তু তার সেটা অ্যাকচুয়ালি কিছুই না, এই হোয়াইটসম্যান বার্ডেনকে লেজিটিমাইজ করবার জন্য, বা হোয়াইটসম্যান বার্ডেনের থ্রু ব্রিটিশদের এক্সপেনশনারি পলিসিকে লেজিটিমাইজ করবার জন্য ওটা একটা ব্রিটিশদের কলোনিয়াল ট্রিক। ক্লিয়ার হয়ে গেছে? তো এই হোয়াইটসম্যান বার্ডেনের থ্রু ব্রিটিশরা দুটো জিনিস করবে, ইন্ডিয়ার যে আর কি বেসিক্যালি যে সোশ্যাল কাস্টম গুলো না, ওগুলোতে তারা ইন্টারফেয়ার করা শুরু করবে। হ্যাঁ, যে বলবে যে ইন্ডিয়ানরা হচ্ছে আনসিভিলাইজড। সো আনসিভিলাইজড তো কিরকম ভাবে আনসিভিলাইজড, যেমন ব্রিটিশরা বলার চেষ্টা করছে যে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা এই টাইম পিরিয়ডে সাতি প্র্যাকটিস করছে। যদিও এই যে সাতি যে আর কি পার্টিকুলার ভাবে যে কাস্টমসটা, সেটা অবশ্যই আমরা বলতে পারি যে একটা খারাপ জিনিস ছিল। আমাদের রাজা রামমোহন রায় পর্যন্ত বেসিক্যালি সাতির এগেনস্টে কিন্তু রেভল্ট করেছিল, মানে রেভল্ট ইন দা সেন্স হচ্ছে সে আর কি বেসিক্যালি সাতির এগেনস্টে স্ট্রাগল করেছিল। যে কারণে আর ব্রিটিশরাও চেয়েছিল যে এই জাতীয় যে সোশ্যাল কাস্টম গুলো যে পার্টিকুলার যে হিন্দু সোসাইটিতে রয়েছে সেগুলোকে, হ্যাঁ, সেগুলোকে একেবারে মিনিমাইজ করা বা সেগুলোকে একেবারে সম্পূর্ণভাবে তুলে দেওয়া। সেই কারণে তারা সাতিকে যেমন ব্যান করছে, কোন সালে? 1829-এ। কোন সময় ব্যান করছে? 1829-এ। 1829 সিই, এই সময় ব্যান করছে সাতিকে, সাতি ব্যান্ড হচ্ছে। প্লাস আমাদের হিন্দু যে ট্র্যাডিশনাল যে হিন্দু সমাজে বেসিক্যালি কি ছিল, যে সেখানে এক উইডো রিম্যারেজের কোনো সিস্টেম ছিল না। যে একজন মহিলা যার বর মারা গেছে, সে উইডোর রিম্যারেজ, যে সে আবার পার্টিকুলার ভাবে নিজের লাইফকে নতুন করে শুরু করতে পারে, তার কিন্তু কোনো সিস্টেম ছিল না। ব্রিটিশরা বেসিক্যালি হোয়াইটসম্যান বার্ডেনের থ্রু চেষ্টা করে যে বেসিক্যালি কি করবার জন্য যে আমাদের সোশ্যাল কাস্টমকে কিছুটা মানে কি করা, কিছুটা আর কি ফিল্টার করে সেটাকে কিছুটা চেঞ্জ করা, আর যেটা কিছু দিক থেকে ঠিকও ছিল। হ্যাঁ, ব্রিটিশ, তবে এটা ভাবার কিন্তু কোনো দরকার নেই যে ব্রিটিশরা আমাদের ভালোর জন্য এগুলো করেছিল। কখনো না, কখনো না। তাদের মেন মোটিভটা কি ছিল? নিজেদের যে এক্সপ্যানশনারি পলিসি, সেই এক্সপ্যানশনারি পলিসিকে লেজিটিমাইজ করা, যার থ্রু তারা কেবলমাত্র কিছু আমাদেরকে, ওই যে বলে না হাতে ঝুনঝুনা ধরানো, এই 1829-এ সতীকে ব্যান করে সেটাই করেছিল। 1856 সিইতে বেসিক্যালি কি করেছিল, যে উইডো রিম্যারেজ, হ্যাঁ, উইডো রিম্যারেজকে বেসিক্যালি কি করেছিল, যে উইডো রিম্যারেজকে কি করেছিল, লেজিটিমাইজ করেছিল। যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বেসিক্যালি ব্রিটিশদের থ্রুই কিন্তু এটাকে, তাদের যে এই সমস্ত যে সমস্ত সোশ্যাল ইভিল গুলো ট্র্যাডিশনাল হিন্দু সোসাইটিতে ছিল সেগুলোকে শেষ করার চেষ্টা করে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, তখনের যে ট্র্যাডিশনাল হিন্দু সোসাইটিতে সবাই রামমোহন বা বিদ্যাসাগর না, যারা কিনা অত্যন্ত লিবারেল মাইন্ডসেটের, যারা কিনা আর কি সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ভাবে, হ্যাঁ, ওমেন আপলিফমেন্টের কথা ভাবে, যে সমস্ত সোশ্যাল ইভিল গুলো আছে সেগুলোকে শেষ করার কথা ভাবে, বেশিরভাগই কি ছিল, কনজারভেটিভ ছিল। তার মানে একটা লার্জার সেকশন অফ দ্য কনজারভেটিভ সোসাইটি ব্রিটিশদের এই সমস্ত স্টেপকে ভালো চোখে কিন্তু নেবে না। ক্লিয়ার হয়েছে? ভালো চোখে কিন্তু নেবে না। তার মানে এই যে সোশ্যাল রিফর্ম গুলো ব্রিটিশরা করছে, সেই সোশ্যাল রিফর্ম গুলো যে ব্রিটিশরা করছে সেটার এগেনস্টে কনজারভেটিভ যে হিন্দু সোসাইটি স্পেশালি, তারা কিন্তু, হ্যাঁ, মনে মনে ব্রিটিশদের এগেনস্টে কিন্তু কি করবে, ব্রিটিশদের এগেনস্টে একটা রেভল্ট মাইন্ডসেট কিন্তু তৈরি করার চেষ্টা করবে, যেটা রেভল্ট অফ 1857 কে ট্রিগার করেছিল। এতটুকু পয়েন্টে কোনো সমস্যা নেই। নেক্সট এসে প্লাস ব্রিটিশরা, আমি বারবার বলছি যে ব্রিটিশরা যে ইন্ডিয়াতে এসছিল এক্সপ্যানশন করবার জন্য 1800 এর পর থেকে,
প্লাস তারা চেয়েছিল যে খ্রিশ্চানিটিকে স্প্রেড করবার জন্য, ঠিক আছে? কারণ কেন তারা খ্রিশ্চানিটিকে স্প্রেড করতে চেয়েছিল? খ্রিশ্চানিটিকে তারা স্প্রেড কেন করতে চেয়েছিল পুরো ইন্ডিয়াতে? খ্রিশ্চানিটিকে তারা স্প্রেড এই কারণে করতে চেয়েছিল, কারণ খ্রিশ্চানিটির কে স্প্রেড করার অর্থ কি? খ্রিশ্চানিটির যে বেসিক না, বেসিক যে আর কি আইডিয়া, তার মধ্যেই কি রয়েছে যে ইউরোপিয়ান যে মানে ইউরোপিয়ান যে কমিউনিটি বা ইউরোপিয়ান যে সিস্টেম, সেটাকে সবসময় কিন্তু লেজিটিমাইজ করার চেষ্টা করা হয়। লেজিটিমাইজ করার চেষ্টা করা হয় মানে কি, যে ক্রিশ্চিয়ানিটি স্প্রেডের থ্রু, হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটিকে যত তাড়াতাড়ি স্প্রেড করা যাবে তত তাড়াতাড়ি ব্রিটিশদের সুবিধা হবে ইন্ডিয়াকে কি করার, ইন্ডিয়াকে রুল করার। হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটির মধ্যেই বা ক্রিশ্চিয়ানিটির যে বেসিক আইডিওলজি তার মধ্যেই কিন্তু ব্রিটিশ বা বেসিক্যালি ইউরোপিয়ান যে কমিউনিটিকে একটা সুপিরিয়ার পজিশনে কিন্তু রাখার চেষ্টা করা হয়। ঠিক আছে, এতটুকুতে কোনো সমস্যা নেই, ওই কারণে খ্রিশ্চানিটিকে স্প্রেড করার চেষ্টা করবে। কিন্তু ট্র্যাডিশনাল যে হিন্দু সোসাইটি, তারা কি খ্রিশ্চানিটির যে স্প্রেডটাকে সেটাকে কি ভালো চোখে নেবে? কখনো নেবে না। এমনকি ব্রিটিশরাই খ্রিশ্চানিটিকে স্প্রেড করবার জন্য, হ্যাঁ, খ্রিশ্চানিটিকে স্প্রেড করবার জন্য ল প্রপার্টি নিয়ে এসেছিল 1850-তে। কিসের কথা বলছি? ল প্রপার্টি। কত সালে নিয়ে আসে? 1850-তে। ল প্রপার্টি কি অ্যাকচুয়ালি? ল প্রপার্টিতে পরিষ্কারভাবে বলা হয় কি, যে ল প্রপার্টিতে বলা হচ্ছে যে কেউ যদি খ্রিশ্চান রিলিজিয়ান আর কি নিয়ে নেয়, ঠিক আছে, বা খ্রিশ্চান রিলিজিয়ানে যদি কনভার্ট হয়ে যায়, তাহলে তার যে সাসেসার থাকবে সে কিন্তু বেসিক্যালি উইদাউট এনি হেজিটেশন সে কিন্তু তার যে অ্যানসেস্ট্রাল যে আর কি প্রপার্টি, তাতে কিন্তু রাইট পেয়ে যাবে। যেটা অন্যান্য রিলিজিয়ানের ক্ষেত্রে অতটা ইজি ছিল না, যেটা কনজারভেটিভ হিন্দু সোসাইটিকে খুবই ভাবে নেগেটিভলি এফেক্ট করেছিল। তারা ভেবেছিল যে এটা আমাদের ডাইরেক্টলি যে হিন্দু রিলিজিয়ান, হ্যাঁ, বা কনজারভেটিভ আমাদের যে আর কি সোসাইটি, তার উপরে কিন্তু ব্রিটিশ সিস্টেম কিন্তু কি করছে, যে অ্যাটাক করার চেষ্টা করছে, যে কারণে তাদের মধ্যে একটা রেভল্ট মাইন্ডসেট কিন্তু তৈরি হবে। ক্লিয়ার হয়ে গেছে? এটা হচ্ছে সোসাইটাল কজ কিসের, রেভল্ট অফ 1857-এ। এরপরে আমরা আরেকটা কজ দেখবো, আরো দুটো তিনটে কজ দেখবো, যেখানে আমরা পলিটিক্যাল কজটাকে এবার আমরা দেখার চেষ্টা করি। পলিটিক্যাল কজের মধ্যে কিচ্ছু না, পলিটিক্যাল কজটাকে আমরা ডাইরেক্ট ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে কানেক্ট করার চেষ্টা করব। পলিটিক্যাল কজটাকে আমরা ডাইরেক্ট কিসের সাথে, যে ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে সাথে কানেক্ট করার চেষ্টা করব। ডক্ট্রিন অফ ল্যাপস আগের দিনই বলেছিলাম 1848 এর পরে একজন ব্রিটিশ গভর্নর জেনারেল এসেছিল যার নাম হচ্ছে লর্ড ডালহৌসি। সে বেসিক্যালি এনেছিল, যেখানে কি বলা হয়েছিল যে কোনো সেখানে বলা হয়েছিল যে কোনো ইন্ডিয়ান স্টেট ইন দা সেন্স হচ্ছে কোনো দেশ, মানে কোনো রুলার, হ্যাঁ, কোনো রুলার, কোনো নবাব হয়ে গেল বা কোনো নিজাম হয়ে গেল, হায়দ্রাবাদের নিজাম হয়ে গেল, বা এরকম কোনো আর কি রিজিওনাল রুলার, তার যদি আর কি সাসেসার যদি না থাকে, তার যদি নিজস্ব সাসেসার যদি না থাকে, তাহলে কিন্তু তার যে টেরিটরি তার উপরে ডাইরেক্টলি ব্রিটিশ কন্ট্রোল কিন্তু মানে কোম্পানির কন্ট্রোল কিন্তু এস্টাবলিশড হবে। যার থ্রু যার থ্রু যার থ্রু 1848-এ সাতারা, 1848-এ সাতারা, হ্যাঁ, 1849-এ নাগপুর, 1853-তে ঝাঁসি, 1856-এ আওয়াধ, এগুলো সব কিন্তু ডাইরেক্টলি ব্রিটিশ কন্ট্রোলে কিন্তু চলে যায়। এমনকি লখনৌ, সেখানে একজন আহ, মানে বেসিক্যালি একজন বেগম ছিল যে শাসন করতো, যার নাম হচ্ছে বেগম হজরত মাহাল। তারও কোনো বেসিক্যালি কোনো মেল সাসেসর কিন্তু ছিল না, যে কারণে পার্টিকুলার ভাবে তার যে টেরিটরিটা সেটাকেও কিন্তু ব্রিটিশরা ডাইরেক্ট কন্ট্রোলে আনতে চেয়েছিল। আর যখনই লোকাল রুলার বা এই যে এক্সিস্টিং যে ওল্ড সিস্টেম বা ওল্ড রুলারদের সাথে
হ্যাঁ, ওল্ড সিস্টেমের যে রুলাররা ছিল তাদের সাথে যখন আর কি এক ধরনের মানে ব্রিটিশদের একটা ক্লাস তৈরি হচ্ছে, তারাই অ্যাকচুয়ালি রেভল্ট অফ 1857 কে লিডারশিপ কিন্তু অ্যাজ এ লিডার তারা কিন্তু রেভল্ট করবে ব্রিটিশ কোম্পানির এগেনস্টে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে, যেখানে সেই সময়ের লাস্ট মুঘল যে বাদশাহ, যার নাম ছিল বাহাদুর শাহ, কি বাহাদুর শাহ, সেই বাহাদুর শাহকে অ্যাজ এ লিডার হিসাবে তারা রেখে, বাহাদুর শাহকে অ্যাজ এ লিডার হিসাবে রেখে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত যে কমিউনিটি, কোন কোন কমিউনিটি, পেজেন্ট কমিউনিটি, ওয়ার্কার্সরা, প্লাস হচ্ছে আমি বললাম যে কারা, যে যে সমস্ত কনজারভেটিভ হিন্দু সোসাইটি, হ্যাঁ, তাদের সবাইকে নিয়ে কিন্তু এরা রেভল্ট করবে। প্লাস এই রেভল্টে কারা অংশ নেবে, মিলিটারি পার্সোনাল। কোন মিলিটারি পার্সোনাল? যারা ইন্ডিয়ান মিলিটারি পার্সোনাল, যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করছিল। কেন তাদের সাথে দেখো, কেন তারাও বেসিক্যালি রেভল্ট করবে, কারণ কেন তারা রেভল্ট করবে, এটাকে আমরা ওই কারণে সিপয় মিউটিনিও বলি, রেভল্ট অফ 1857 কে। কেন কেন তারাও ইয়ে করেছিল দেখো, যে আমি কি বললাম, যে আমি বলেছি যে 1800 এর পর থেকে ব্রিটিশরা ইন্ডিয়াতে এক্সপ্যানশনারি পলিসি নিচ্ছে। এই এক্সপ্যান্ড করবার জন্য তারা যদি ইউরোপ বা পার্টিকুলার ভাবে ইংল্যান্ড থেকে তাদের যদি আর কি ট্রুপস নিয়ে আসে, ট্রুপস ইন দা সেন্স সোলজার্স যদি নিয়ে আসে, তাতে তাদের কস্ট কিন্তু বেশি পড়তো। হ্যাঁ, তাতে তাদের কস্ট বেশি পড়তো, ওই কারণে তারা ইন্ডিয়ান যে সমস্ত আর কি বিভিন্ন রিজিয়ন থেকে, হ্যাঁ, রিজিয়ন থেকে নেটিভ সোলজারদের আর কি রিক্রুট করা শুরু করে। কিন্তু নেটিভ যে সোলজারদের রিক্রুট করছে তো ঠিক কথা, কিন্তু তাদের সাথে নানাভাবে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। স্যালারির দিক থেকে ডিসক্রিমিনেশন, তাদের যে আর কি বলা যেতে পারে তাদের যে প্রমোশনে ডিসক্রিমিনেশন, তাদের সাথে যে অ্যাটিটিউডটা আর কি ব্রিটিশরা করছে, সেটা পর্যন্ত ওই হোয়াইটসম্যান বার্ডেনের থ্রু বলা যেতে পারে যে কিরকম, যে তাদেরকে একটা নেটিভ বা আনসিভিলাইজড হিসেবে কিন্তু ট্রিট করা হচ্ছে, যেটা কিনা তখনের যে ব্রিটিশ আর্মিতে থাকা ইন্ডিয়ান যে আর কি সোলজাররা, তাদের মনে একটা কিন্তু ডিসকন্টেন্ট বা একটা রেভল্ট মাইন্ডসেট কিন্তু তৈরি করেছিল। ক্লিয়ার হয়ে গেছে? রেভল্ট মাইন্ডসেট কিন্তু তৈরি করেছিল। আর এই রেভল্ট মাইন্ডসেটটার মধ্যে দেখো, একটা রেভল্টের পেছনে এতগুলো কারণ ছিল, কিন্তু একটা রেভল্টকে হঠাৎ করে হতে গেলে একটা স্পার্ক লাগবে। স্পার্ক ইন দা সেন্স, হঠাৎ করে একটা মানে বলা যেতে পারে যে হঠাৎ করে একটু এক্সট্রা এফর্ট লাগবে বা একটা স্পার্ক লাগবে। স্পার্ক ইন দা সেন্স বুঝতেই পারছো, আগুন ধরা, মানে একটু আগুন বেশি লাগবে। এই স্পার্কটা হিসাবে কি কাজ করবে? এই স্পার্ক হিসাবে কাজ করবে এনফিল্ড রাইফেলের একটা ঘটনা। এনফিল্ড রাইফেল কি, যে এনফিল্ড রাইফেলে কি, এনফিল্ড রাইফেল তখন একটা 1857 এর এই টাইম পিরিয়ডে না, এনফিল্ড রাইফেল বলে একটা রাইফেল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সোলজার ছিল তাদের মধ্যে আর কি তাদের হাতে এসেছিল, ওটা আর কি কমিশন হয়েছিল এনফিল্ড রাইফেল, যেটাকে তোমার যদি ব্যবহার করতে হয় না, সেটাকে যদি আর কি তোমাকে যদি আর কি মানে কি বলছে, যে সেটাকে যদি আর কি ব্যবহার করতে হয়, সেখানে একটা মানে পেপার মানে সেখানে একটা কার্টিজ ইউজ করতে হতো, যে কার্টিজটার কভার থাকতো, একটা পেপার কভার থাকতো, একটা গ্রাস পেপার কভার থাকতো, যে গ্রাস পেপার কভারটাকে দাঁতে কেটে ব্যবহার করতে হতো। হ্যাঁ, কিন্তু একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যায় যে ওই যে কার্টিজে থাকা যে কাগজটা, যেটাকে না দাঁতে কেটে আর কি বন্দুকের মধ্যে বা রাইফেলের মধ্যে আর কি ভরতে হবে, সেটা একটা প্রোপাগান্ডা ছড়িয়ে গেছিল সেই সময়, একটা ন্যারেটিভ বা একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যায় যে ওই পার্টিকুলার আর কি কার্টিজটা তৈরি ছিল নাকি, হ্যাঁ, তৈরি ছিল নাকি বিফ আর পোর্ক দিয়ে। বিফ আর পোর্ক মানে তোমরা বুঝতেই পারছো, বিফ হচ্ছে বেসিক্যালি মানে হিন্দু সেন্টিমেন্টের সাথে কানেক্টেড, পোর্ক হচ্ছে ইসলামিক সেন্টিমেন্ট বা মুসলিম সেন্টিমেন্টের সাথে কানেক্টেড। ফলে হিন্দু আর মুসলিমরা কিন্তু ইউনাইট হবে, হিন্দু আর মুসলিম সোলজাররা কিন্তু ইউনাইট হবে, এবং তারা বেসিক্যালি কি করবে, যে এই যে ব্রিটিশ সিস্টেম তার এগেনস্টে কিন্তু রেভল্ট করবে, যে রেভল্ট হচ্ছে রেভল্ট অফ 1857 এ তারা কিন্তু আর কি রেভল্ট করে বসবে। এতটুকুতে কোনো সমস্যা নেই। এই প্রথম রেভল্টটা শুরুই হয়েছিল সেপয়দের দ্বারা, কোথায়? ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে।
ব্যারাকপুরের কথা বলতে গিয়ে আমি একটা কথা বলি, আমি নিজে ব্যারাকপুরে থাকি, আর ব্যারাকপুরে আমি অফলাইন ক্লাস করাই। যদি তোমাদের ভালো লাগে ক্লাস, ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, আমি আরো ডিটেলে মানে কিভাবে এক্সামে মার্কস আর কি ইনক্রিজ করা যায় সেটা নিয়ে পুরো ডিটেলে আর কি অফলাইন ক্লাসে আরো ডিটেলে কিন্তু সেটাকে আলোচনা করব। যদিও তোমাকে অনলাইনে ফ্রিতে যেগুলো পড়াচ্ছি, ইটস এনাফ এনাফ টু গেট গুড মার্কস। ক্লিয়ার হয়ে গেছে? এতটুকু জায়গা ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে রেভল্ট অফ 1857 এর অ্যাকচুয়াল কজেস, যার নোট তোমরা পেয়ে যাবে। নোট দেখে এবার পড়ো। বেসিক আমি ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো? কনসিকুয়েন্স দেখবো। কজেস আর কনসিকুয়েন্স এই দুটোই কিন্তু রেভল্ট অফ 1857 বা ফার্স্ট ওয়ার অফ 1857 থেকে তোমার বেসিক্যালি জিজ্ঞেস করে থাকে ব্রড কোশ্চেনে। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট ভিডিওতে দেখা করছি। বাই।